আর্থিক বিবরণী উদাহরণ কত এটা 2। ওকে, আমরা সবার সামনে বই রাখো, ঠিক আছে? 56 এবং 57 পেজ সামনে বই রাখলে সবচেয়ে বেটার হবে। আর এখানে যারা দেখতে সুবিধা পাও দেখো। ওকে, এখানে আমাদের রেওয়ামিল ছিল, এটা মানে উপরের প্রশ্ন যেটা, এই যে প্রশ্নটাতে কী কী বলছে দেখো সবাই। আমরা প্রশ্নটা বিগত আগেও বুঝেছি, ঠিক আছে? প্রশ্নটা কেমন, প্রশ্নটা ধরো একটা বক্স দিল, বক্সের ভিতরে কতগুলো এন্ট্রি দিবে, পাশাপাশি কিছু কি নিচে কিছু সমন্বয় দিবে, কেমন? তো এইখান থেকে আমাকে করতে বলবে বিশ্বদ আয় বিবরণী এবং কি আর্থিক অবস্থার বিবরণী। কি কি বলছে? বিশ্বদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। চলো তাহলে আমরা আগে দুইটা আমরা পাশাপাশি রাখলাম। এই যে দেখো এখানে বিশ্বদ আয় বিবরণী বক্স, ওকে, এরপরে এই পাশে আমি রাখলাম আর্থিক অবস্থার বক্স, ঠিক আছে? আমরা দুইটা একসাথে করে ফেলবো। কিভাবে করব আমি একটু দেখাচ্ছি, দেখো লক্ষ্য করো সবাই। এখানে যদি আমরা একটু যদি লক্ষ্য করি, প্রথমে এখানে বলছে পণ্য ক্রয় ও বিক্রয়, পণ্য ক্রয় ও বিক্রয়, লিসেন। তাহলে আমাদের যদি একসাথে যদি আমরা দুইটা করতে যাই, আচ্ছা আমরা আগে বিশ্বদ আয় বিবরণীটাই দেখি। এখানে আমরা জানি বিশ্বদ আয় বিবরণীর প্রথম এন্ট্রি হয় কিন্তু বিক্রয়, প্রথম এন্ট্রি কী হয়? বিক্রয়। তাহলে এখানে আমি বিক্রয় লিখলাম, বিক্রয় কত? 2,90,000 টাকা। এই যে এখানে বিক্রয় হচ্ছে 2 লক্ষ কত? 90,000 টাকা। আমি 2,90,000 টাকা লিখলাম। লেখার পরে এবার দেখবো বিক্রয়ের সাথে আর কী কী এন্ট্রি আছে। বিক্রয়ের সাথে এখানে একটা আছে ফেরত, কী আছে? ফেরত। তো এখানে মনে রাখবো যে কিন্তু এখানে তো শুধু বলছে পণ্য ফেরত, কোনটা বিক্রয়ের কোনটা ক্রয়ের আলাদাভাবে উল্লেখ করে নাই। তুমি একটু মাথায় রাখবা যে যেটা আমার ইয়াতে থাকবে, ডেবিটে থাকবে, সেটা হচ্ছে বিক্রয় ফেরত, আর যেটা ক্রেডিটে থাকবে সেটা হচ্ছে কি ক্রয় ফেরত। এখানে একসাথে বলা আছে, একটা হচ্ছে কত? 4,000, একটা হচ্ছে 3,000, একসাথে বলা আছে, ঠিক আছে? সো আমরা ধরে নিব যে 4,000টা হচ্ছে কি বিক্রয় ফেরত। তাহলে আমি প্রথমে বিক্রয় লিখলাম, বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিলাম। এই যে বিক্রয় এন্ট্রি, তুমি সম্পূর্ণ রেওয়ামিলে খুঁজো তো, মানে আরও কোনো বিক্রয় জনিত আর কোনো লেনদেন আছে কি না? শুধু বিক্রয় পেয়েছি এবং কি বিক্রয় ফেরত। আমি এক কথাই বলি, বিশ্বদ আয় বিবরণী হচ্ছে একটা স্ট্রাকচার, ওই যে কোন পয়েন্টের পরে কোন পয়েন্ট বসবে। বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে পরিচালন ব্যয়, তারপরে হচ্ছে পরিচালন মুনাফা, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়। তোমাকে স্টেপগুলো জানতে হবে। আমি প্রথমে বিক্রয়ের কাজটা করে ফেললাম, বিক্রয়ের কাজটা কি করে ফেললাম। এরপরে যদি আমরা লক্ষ্য করি, একটু তাকাও, তাহলে বিক্রয়ের সাথে কোনো কথা নাই রেওয়া মিলে। এবং আমি যদি এই নিচে দেখি, নিচেও কোনো কথা নাই। দেখো এখানে সবগুলো যদি দেখি, এখানে কোনো বিক্রয়জনিত কোনো কথা নাই। আর্থিক বিবরণী মানে কি? কিছু এন্ট্রি দেওয়া থাকবে বক্সের ভিতরে, আর কিছু এন্ট্রি দেওয়া থাকবে কোথায়? ওই নিচের এগুলোকে বলে সমন্বয়। আচ্ছা, এরপরে যদি আমি যাই বেতন, লিসেন, আমি এটা কিন্তু বিশদ আয় বিবরণী করছি, ঠিক আছে? বেতনটা কোথায় বসে? বেতনটা কিন্তু আমার বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয়ে বসে। এই যে দেখো, তাহলে এখানে আমরা পরিচালন ব্যয় কোনটা? এই যে এখানে সবাই একটু লক্ষ্য করিও, এই যে ওইখানের বেতনটা এই যে আমি পরিচালন ব্যয়ে বসিয়ে দিলাম। আমি তোমাদের দেখাচ্ছি কোনটা কোন জায়গায় বসে, তুমি সিরিয়ালে পরে বসাবা, আগে জানো বিষয়টা। এরপরে বেতনের সাথে কোনো কথা আছে কিনা আগে জানতে হবে। ওই দেখো নিচে যাও, একটু নিচে একটা কথা আছে, বলছে বেতন 6,000 টাকা বকেয়া আছে। আমি আবার একটু বলি, বিশদ আয় বিবরণী জিনিসটা কি? বিশদ আয় বিবরণী হচ্ছে এইখানে 1 বছরের বেশি বা কম কোনো লেনদেন হবে না। যদি 1 বছরের চেয়ে কম কিছু থাকে এখানে যোগ করে দিতে হবে, আর 1 বছরের চেয়ে যদি বেশি কিছু থাকে তাহলে কি বাদ দিয়ে দিতে হবে। মানে সম্পূর্ণ 1 বছর রাখতে হবে বিশদ আয় বিবরণীতে, মনে থাকবে। আর আর্থিক অবস্থার বিবরণীটা কি? এটা হচ্ছে 1 বছরের অধিক যে লেনদেনগুলো হয়, মানে 1 বছর পরে যে লেনদেনগুলো সংগঠিত হবে, বা 1 বছরের চেয়ে বেশি সময় ধরে যে লেনদেনগুলো সংগঠিত হয়, ওইগুলো হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী, ওই যে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের মতো। তাহলে আমরা যদি বিশদ আয় বিবরণী করি, একটু লক্ষ্য করো, এখানে বেতন বলছে আমার 20,000 টাকা, আবার এই নিচে এই যে লক্ষ্য করি আমরা, এইখানে বলছে 20,000 টাকা, আবার এই নিচে বলছে বকেয়া বেতন হচ্ছে 6,000 টাকা। তাহলে বকেয়া মানে কি? 1 বছরের পুরো বেতন দেওয়া হয়নি, তাহলে 20,000 টাকা দেওয়া হয়েছে, বাট 6,000 টাকা আরও বকেয়া, তার মানে টোটাল বেতন হচ্ছে 26,000 টাকা। তখন আমরা যে কাজটা করব, আমরা বেতনটা আগে এখানে প্রথম করে লিখব। ওই যে বললাম বিশদ আয় বিবরণীতে 1 বছর পূর্ণ করে লিখতে হয়, ওই বকেয়াটা এনে এখানে যোগ করব। তাহলে 20,000 এবং 6,000 টোটাল কত? হয়েছে 26,000 টাকা আমরা দ্বিতীয় করে লিখলাম। এটা হচ্ছে তোমার 1 বছর পূর্ণ করলাম, 1 বছর কি করলাম? পূর্ণ করলাম। এখানে একটা কথা আমি একটু বলে রাখি, জাস্ট একটা কথা।
আমরা তো আর্থিক বিবরণীর নিয়মগুলো তো শিখছি কোনটার পরে কোনটা হবে। তবে একটা কথা মনে রাখবে যে এখানে যে বকেয়া বেতন যেটা আছে, এইখানে বকেয়া বেতনটা আর্থিক বিবরণীতে, ওই যে আমরা একটু আর্থিক বিবরণীতে যাই, একটু লক্ষ্য করিও, এইখানের বকেয়া বেতনটা আর্থিক বিবরণীতে একটা দায় হবে। এই যে দায়, এই যে দায়, স্বল্পমেয়াদী দায়। আমি একটু বড় করে দেখাই, দাঁড়াও, এই যে দেখো, দেখা যায় এই যে ৬,০০০ টাকা। মানে ২০ দায় বিবরণীতে যদি কখনো তোমার বকেয়া কোনো কিছু হয়, এইটা আর্থিক বিবরণীতে গিয়ে কী হবে, দায় হবে। এটা যেন মাথায় থাকে। ২০ দায় বিবরণীতে বকেয়া জাতীয় কিছু হইলে এটা আর্থিক বিবরণীতে গিয়ে কী হবে, দায়। আমি আর্থিক বিবরণী করছি না, করতেছি ২০ দায় বিবরণী, মানে বলে রাখলাম আর কি। তাহলে এখানে এই যে আমি বেতনটা কী করলাম, বেতনটা আমি যোগ করে দিলাম, ওকে, ৬,০০০ টাকা। এই যে টোটাল হইলো কত, ২৬,০০০ টাকা। আমি কিন্তু পরিচালন ব্যয় বেতনটা নিয়ে আসলাম। এরপরে এন্ট্রিটা দেখি কী আছে, একটু লক্ষ্য করো। এরপরে এন্ট্রিটা হচ্ছে আন্তঃপরিবহন। একটু লক্ষ্য করো, আন্তঃপরিবহন কোথায় বসে আমাকে তো মুখস্থ রাখতে হবে। আন্তঃপরিবহন বসে বিকৃত পণ্যের ব্যয়। এই যে একটু দেখাও, এখানে যে বিকৃত পণ্যের ব্যয় বসে গেছে, এই যে আন্তঃপরিবহন, এই ঠিক আছে। এই যুগটুক লেখার দরকার নাই, ডাইরেক্ট আন্তঃপরিবহন আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় বসে এই যে কত, ১,০০,০০০ নাকি কত, ২,০০০ টাকা, মেবি ২,০০০ টাকা। এই যে আন্তঃপরিবহন ২,০০০ টাকা, ঠিক আছে। তো এখানে আমি মোট মুনাফাটা একটু পরে আসি, আগে এন্ট্রিগুলো দেখে আসি কোনটা কোথায় বসে, আমরা একটু বসাই। এরপরে যদি আমরা যাই, এই যে বহি পরিবহন, বহি পরিবহন কোথায় বসে তোমাকে মুখস্থ রাখতে হবে, পরিচালন ব্যয়। তাহলে আমরা যে পরিচালন ব্যয়টা দেখি, পরিচালন ব্যয়, ওই যে দেখো বহি পরিবহন এখানে বসছে। আমি কিন্তু বলছি এন্ট্রিগুলো মুখস্থ রাখতে হবে যে কোনটা কোথায় বসে। এইটি হচ্ছে আর্থিক বিবরণীর মজা, যে যারা এন্ট্রিগুলো জানে কোনটা কোথায় বসবে, ওর জন্য আর্থিক বিবরণী খুবই সহজ, ঠিক আছে। এরপরে দেখো, আমি বিমা প্রিমিয়াম, লিসেন টু মি, বিমা প্রিমিয়াম হচ্ছে ৫,০০০ টাকা। বিমা প্রিমিয়াম কোথায় বসে, পরিচালন ব্যয়, মাথায় রাখবো। বিমা প্রিমিয়াম বসে পরিচালন, এই যে বিমা খরচ আমরা পরিচালন ব্যয় বসাইলাম। কিন্তু এখানে বিমার সাথে যে নিচে একটা কথা ছিল, আমি যে এন্ট্রিটাই করব, মানে কোথায় বসবে সেটা তো আমি আগে আইডেন্টিফাই করব, পাশাপাশি আমার একটা জিনিস বোঝা ট্রাই করবো যে এইটার সাথে কোনো কথা নিচে আছে কি না, ঠিক আছে। এই যে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে দেখো বিমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে ২,৫০০ টাকা অগ্রিম। তাহলে উপরে বলছে বিমা প্রিমিয়াম হচ্ছে ৫,০০০ টাকা, আর নিচে বলছে অগ্রিম দেওয়া ২,৫০০ টাকা। তাহলে ৫,০০০ টাকা কিন্তু এক বছরের না, এখানে ২,৫০০ টাকা হচ্ছে পরের বছরের অগ্রিম যেটা দেওয়া। তাহলে আমাকে এক বছরটা রাখতে হবে, যেটা অগ্রিম, এটা কি বাদ দিয়ে দেবো। এই যে বিমা প্রিমিয়াম ধরো আমার এখানে ৫,০০০ টাকা, এই যে বিমা ছিল ৫,০০০ টাকা, এখান থেকে অগ্রিম ২,৫০০ টাকা বাদ দিয়ে দিব। অগ্রিম হইলে বাদ দিব, আর বকেয়া হইলে যোগ করব, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমি ২,৫০০ টাকা থেকে ৫,০০০ থেকে ২,৫০০ টাকা বাদ দিলে কত থাকবে, ২,৫০০ টাকা। এটা হচ্ছে বিমা প্রিমিয়াম। এখন কত হচ্ছে, আরেকটা কথা এখানে বলে রাখি, এই যে অগ্রিম, যে কোনো জাতীয় অগ্রিম, এনি কাইন্ড অফ অগ্রিম জাতীয় যেটা আছে অ্যাডভান্স, সেটা আর্থিক বিবরণীতে গিয়ে আবার চলতি সম্পদ হয়ে যাবে। যে আমি একটু দেখা, এখানে অগ্রিম কত ছিল, এই যে অগ্রিম ২,৫০০ টাকা না, এই যে ধরো আমি আর্থিক বিবরণীতে যাই, আর্থিক বিবরণী একটা ঘর আছে না চলতি সম্পদ, এই যে দেখো চলতি সম্পদ একটা ঘর, এখানে দেখো ওই যে অগ্রিমটা কোথায় কোথায়, এই যে এখানে অগ্রিম বিমা এখানে আসছে নাকি আসে নাই। মানে তোমাকে ওই একটু আগে বললাম না যে বকেয়াগুলো যাবে স্বল্পমেয়াদী দায়ে, বকেয়াগুলো কই যাবে, যে বকেয়া বেতনটা, বকেয়া বেতনটা কই যাবে, স্বল্পমেয়াদী দায়ে। যত বকেয়া আছে, ২০ দায় বিবরণীর সাথে আর্থিক বিবরণীর সম্পর্কটা কোথায়, যত প্রকার বকেয়া আছে এটা আর্থিক বিবরণীতে যাই হবে চলতি দায়, আর যত প্রকার অগ্রিম আছে এটা আর্থিক বিবরণীতে গিয়ে হবে চলতি সম্পদ। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে। তাহলে আমি বিমাটা আশা করি বুঝতে পেরেছি। আমি কিন্তু মোট মুনাফা, পরিচালন মুনাফা লিখতেছি না, আমি আগে কোনটা কোথায় বসবে সেটা বসাচ্ছি, পরে আমরা অ্যাড করব। এরপরে বলছে কি এখানে বিজ্ঞাপন, বিজ্ঞাপন কোথায় যায়, বিজ্ঞাপন যায় পরিচালন ব্যয়ে। এখন দেখো তো বিজ্ঞাপনের সাথে কোনো কথা আছে নাই, বিজ্ঞাপনের সাথে কোনো কথা নাই, তাই সরাসরি বসে গেছে। এরপরে দেখো তো এখানে তুমি ব্যাংক জমা, আচ্ছা ব্যাংক জমা কিন্তু তোমার ২০ দায় বিবরণীর না, কোনো এন্ট্রিতে পড়ে না। ব্যাংক জমা হচ্ছে, আমি যদি একসাথে করি করতে পারি। ব্যাংক জমা হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ। এই যে দেখো আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ, এই যে ব্যাংক জমা, সরি এই যে ব্যাংক জমা কোথায়, চলতি সম্পদ, এই যে নগদ ব্যাংক বা ব্যাংক জমা যাই লিখো, এটা হবে কি আর্থিক অবস্থার চলতি সম্পদ, মনে থাকবে তো। এখানে ব্যাংক জমাটা কোথায় ছিল, ১৫,০০০ টাকা। এই যে তার মানে আমরা জানলাম যে ব্যাংক জমা একটা চলতি সম্পদ, নগদ একটা চলতি সম্পদ, এইগুলো বসে ২০ দায় বিবরণীতে, এগুলো বসেই না, এগুলো বসে গিয়ে আর্থিক অবস্থার বিবরণীতে। তোমাকে এন্ট্রিগুলো মুখস্থ রাখতে হবে, তুমি এন্ট্রি মুখস্থ রাখবো, তুমি ১০ মিনিট পরে আর্থিক বিবরণী পারবো।
এরপরে দেখো এখানে বলছে মূলধন। এই যে আরেকটা বিষয় জানার বিষয়, মূলধন। লিসেন, আমরা মালিকানা শতের ঘরটাও পড়ছি না? মূলধন কিন্তু মালিকানা শতের ঘরটা কি? মূলধন যুগ অতিরিক্ত মূলধন যুগ নিট মুনাফা, এরপরে মাইনাস উত্তোলন মাইনাস আয়কর মাইনাস যুগ সাধারণ সঞ্চিতি। ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে মূলধন কিন্তু বিষয় দায় বিবরণীর এন্ট্রিও না, মূলধন আবার আর্থিক অবস্থার এন্ট্রিও না। মূলধনের জন্য আলাদা একটা ঘর আছে, তার নাম হচ্ছে মালিকানা শত। ওই যে একটু দেখো উপরে, এই যে মূলধনটা যাবে কোথায়? মালিকানা শতে। এই যে মালিকানা শতে, তো মূলধনটা মালিকানা শতে দিছি। এরপর ওই যে বিষয় দায় বিবরণী করার পরে যে নিট মুনাফাটা বেরোবে, এটা এখানে যোগ করতে হবে। আমি একটু বলে আসতেছি। মূলধনের কি কি হয় মনে রাখেন, আমি বুঝাই। মূলধনের সাথে যোগ হয় অতিরিক্ত মূলধন। কি হয়? অতিরিক্ত মূলধন যোগ হয় নিট মুনাফা। নিট মুনাফা আর নিট কত হইলে মাইনাস, এরপরে মাইনাস হবে উত্তোলন। মাইনাস কি? উত্তোলন মাইনাস জীবন বিমা। কি হয়? জীবন বিমা, এগুলো মাইনাস হয়। এরপরে আরেকটা আছে তোমার আয়কর, মাইনাস কি হয়? আয়কর। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে মালিকানা শতের গড়। তাহলে এখন মালিকানা শতের গড় সবগুলো না থাকলে তো সবগুলো আমি লিখতে পারবো না, যেগুলো থাকবে। যেমন এইখানে জাস্ট আছে মূলধন, কি আছে? আর ওই নিট মুনাফাটা বিষয় দায় বিবরণী যে উত্তরটা আসবে নিট মুনাফা, এটা এনে যোগ করবো, আর কিছু নাই। থাকলে আমরা করতাম। ঠিক আছে? চল এখন আমি একটু আমি কোথায় কোনটা বসবে সেটা বলে যাচ্ছি আর কি। যে দেখো, তাহলে মূলধন কোথায় যাবে স্যার? মূলধন যাবে মালিকানা শতে। মূলধন কোথায়? বিষয় দায় বিবরণীতেও যাবে না, আর্থিক অবস্থার বিবরণীতেও যাবে না। আমাকে এইভাবে দেখো, একটা আর্থিক বিবরণী কখন সহজ হবে? তুমি যদি দেখে বলে ফেলতে পারো কোনটা কোথায় যাবে, তখন তোমার কাছে সহজ হবে। এইখানে এন্ট্রিগুলো মুখস্থ করা ছাড়া অ্যানাদার কোনো ওয়ে নাই। এরপর বলছে দেনাদার। এই যে দেনাদারের হিসাবটা একটু আলাদা। দেনাদার কিন্তু বিষয় দায় বিবরণীর কোথাও বসে না। কোথাও বসে? দেনাদার বসে কোথায় একটু লক্ষ্য করো। ওই যে আমরা যদি যেটা দিয়েছিলাম, এটা হচ্ছে আর্থিক অবস্থার চলতি সম্পদে দেনাদার বসে। আর্থিক অবস্থার, এখন দেনাদারের সাথে যদি কোনো কথা থাকে তাহলে সেটা আমরা বাদ দিব। এই যে সঞ্চিতি। আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি। ধরো দেনাদারটা, শুধু এতটুকু জেনে রাখো, দেনাদারটা কোথায় বসে? চলতি সম্পদে। আমি আসতেছি, দাঁড়াও। দেনাদারের সাথে কথা আছে। পাওনাদার বসে কোথায়? পাওনাদার বসে তোমার বিষয় দায় বিবরণীর কোথাও পাওনাদার বসে না। এটা বসে আর্থিক অবস্থার বিবরণীর স্বল্প মেয়াদী দায়ে। তোমরা তিনোটা গড় একটু সামনে রাখবা, ঠিক আছে? সামনে এই যে আর্থিক অবস্থার বিবরণী স্বল্প মেয়াদী দায়ে বসে, মানে চলতি দায় যেটাকে বলে। এরপরে যদি আবার আমি প্রশ্নটা লক্ষ্য করি, তাহলে পাওনাদার গেল, দেনাদার গেল, যন্ত্রপাতি। একটু তাকাও, যন্ত্রপাতি কিন্তু একটা স্থায়ী সম্পদ। যন্ত্রপাতির কোনো কথা বিষয় দায় বিবরণীতে বসবে না। স্থায়ী সম্পদ সব যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। আচ্ছা চলো, আগে যন্ত্রপাতি কোথায়? আর্থিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীতে নিয়ে যাই। এই যে দেখো, একটু তাকাও, 1 মিনিট। এই যে যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পদ, তবে স্থায়ী সম্পদের সাথে আরেকটা কথা থাকে, বাদ পুঞ্জীবিত অবচয়। স্থায়ী সম্পদের যে গড়টা তুমি পড়ে আসছো, যে যন্ত্রপাতি মাইনাস পুঞ্জীবিত অবচয়, আসবাবপত্র মাইনাস পুঞ্জীবিত অবচয়, জমি মাইনাস পুঞ্জীবিত অবচয়, দালান কোঠা মাইনাস পুঞ্জীবিত অবচয়। তাহলে আমি যন্ত্রপাতি লিখছি, এখন দেখবো যন্ত্রপাতির সাথে কোনো পুঞ্জীবিত অবচয় আছে কি না। আচ্ছা চলো, এখানে একটা কথা বলবো, একটু দেখাও। এই যে দেখো, একটা পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতির একটা অলরেডি রেওয়া মিল, মানে বক্সের ভিতরে দেওয়া। তাহলে এটা নিব কত ভাইয়া? কত? 56,000। তাহলে একটা অবচয় পাইছি। আরেকটা একটু নিচে দেখো, নিচেও তাকাবা। এই যে যন্ত্রপাতির উপরে 10,000, 10% ধরতে হবে, অবচয় ধরতে হবে। তাহলে যন্ত্রপাতি কত টাকা ছিল? যন্ত্রপাতি ছিল 2,80,000। এটাকে যদি 10% করি ক্যালকুলেটারে, তাহলে কত হবে? 28,000। তাহলে নিচে সমন্বয়ের মাধ্যমে, এটা তো পুরাতন মানে অবচয়, এটাও ধরবো, পুঞ্জীবিত অবচয় না যন্ত্রপাতির। তাহলে এখানে হচ্ছে 56,000, আর নিচে আবার বলছে আবার 10% ধরো যন্ত্রপাতির উপরে অবশ্যই। আবার কত? কথাটা কি বুঝতেছো তোমরা? আমি আবার বলি, এই যে দেখো, এখানে তো তোমার 56,000 অবচয় আছেই, তো নিচে গিয়ে বলছে আবার ধরো, আবার ধরো 10%। তাহলে আবার যদি 10% ধরি, 2,80,000 10% করলে হয় 28,000, আর এইখানে আছে 56,000, তাহলে যোগ করে দিতে হবে একসাথে। তাহলে 28,000 আর 56,000 যোগ করলে যত হয় সেটা একসঙ্গে হবে কত? 84,000। এই 84,000 টাকা তোমার ওই যে বাদ পুঞ্জীবিত অবচয় থেকে বাদ দিতে হবে। আশা করি এটা বোঝা যায়। যন্ত্রপাতি 2,80,000 টাকা, টোটাল পুঞ্জীবিত অবচয় কত? 84,000। এখন এটা তো আর্থিক বিবরণীতে আসছে, তাহলে যন্ত্রপাতির কোনো কথা কি বিষয় দায় বিবরণীতে যাবে? না, যায় না। একটা জিনিস যায়, অবচয়টা।
আমরা কিন্তু দেখো পরিচালন মুনাফায় আমরা পড়ছি স্থায়ী সম্পদের অবচয় কিন্তু পরিচালন মুনাফা দেখে মাইনাস হয়। কি পড়ছি? স্থায়ী সম্পদের অবচয় পরিচালন মুনাফা দেখে কী হয়? মাইনাস হয়। তাহলে এখানে পরিচালন মুনাফা আমি পাইছি না, স্থায়ী সম্পদের অবচয় পেয়েছি না। কত পেয়েছি? 84,000 টাকা। কিন্তু এটা একটু মাথায় রাখবো আলাদাভাবে, যেটা বক্সের ভিতরে দেওয়া থাকে সেটা নেওয়া যাবে না। বিশদ আয় বিবরণী করার সময় অবচয় পরিচালন ব্যয়ে যাবে, অবচয় পরিচালন ব্যয়ে যাবে, কিন্তু যেটা বক্সের ভিতরে দেওয়া থাকবে সেটা নেওয়া যাবে না। আমরা নিব ওই সমন্বয়ে যেটা দেওয়া থাকে। কোনটা নিব? তাহলে সমন্বয়ে কত ছিল আমরা একটু দেখি। এই যে সমন্বয় বলছে যন্ত্রপাতির উপর কত? 10। কিন্তু দেখো আর্থিক অবস্থার বিবরণীতে এইটাও নিব, এটাও নিব, ওই বাদপুঞ্জিত অবচয়ের সময় আর্থিক অবস্থায় নিব স্থায়ী সম্পদে। কিন্তু বিশদ আয় বিবরণীতে শুধু ওই সমন্বয়েরটাই নিব। কোনটা নিব? তাহলে সমন্বয়ের অবচয় কত? 28,000 টাকা, 10% ধরলে। তাহলে এই 10% এই যে আমরা দেখো এই যে পরিচালন ব্যয় থেকে মাইনাস হয়, যে অবচয় কই কোথায়? এই যে অবচয়, এই যে দেখো এই যে অবচয় 28,000, 10% এই যে জাস্ট নেওয়া হয়েছে কত? 28,000 টাকা। বিষয়টা কি বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এরপরে যে বিষয়টা লক্ষ্য করো, তারপরে যদি আমরা আবার সিরিয়ালে যাই, জমি কিন্তু স্থায়ী সম্পদ। এটা কখনো কি বিশদ আয় বিবরণীতে যায় না। এটা কোথায় যায়? আর্থিক অবস্থার স্থায়ী সম্পদে। তাহলে আমরা আর্থিক অবস্থার স্থায়ী সম্পদে জমিটা বসাই। এই যে জমিটা, এই যে দেখো এই যে জমি, ঠিক আছে। বাট এখানে তো জমির কোনো অবচয়ের কথা বলছে এখানে বলে নাই। তো আমার অবচয় বাদ দিব কোত্থেকে? কথা ঠিক আছে? আচ্ছা, বাদ। এরপরে দেখো আমি তোমাকে জাস্ট প্রতিটা এন্ট্রি সিরিয়ালে দেখাচ্ছি। তুমি পরীক্ষার সময় চাইলে স্মার্টলি সিরিয়ালেও করতে পারো, 2টা করে একবারে করে ফেলবা। বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী একবারে করে ফেলবে, দেখবে একবার উত্তর শেষ হয়ে যাবে। ঠিক আছে। এখানে দেখো 10% ঋণ, 10% ঋণ, এটা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট, 1 লক্ষ টাকা। বিগ অ্যামাউন্টের যে ঋণগুলো এটাকে বলে দীর্ঘমেয়াদী দায়। বিগ অ্যামাউন্টের মানে বড় অঙ্কের যে ঋণটা সেটা কি হয়? দীর্ঘমেয়াদী দায়। বড় অঙ্কের ঋণটা কি হয়? দীর্ঘমেয়াদী। তাহলে এইটা দীর্ঘমেয়াদী দায়ের এন্ট্রিটা কোথায় বসে? বিশদ আয় বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীর দায়ে, দীর্ঘমেয়াদী দায়ে। ওই যে দেখো এই যে দীর্ঘমেয়াদী দায়। তাহলে এখানে লিখলাম যে ঋণ, 10% ঋণও লিখতে পারো। যত টাকা? 1 লক্ষ টাকা। কি 1 লক্ষ টাকা আমরা লিখে দিব। আচ্ছা, আমাকে শুধু জানতে হবে কোনটা কোথায় বসে। এরপরে যদি আমরা এরপর একটা দেখি, এখানে আর একটা বিষয় লক্ষণীয়, এটা আমি একটু শেখাই দিচ্ছি। তাকাও, তুমি যেহেতু ঋণ লিখছো, তাকাও, তুমি ঋণ লিখছো না? এখন তোমার এখানে কিন্তু একটা পার্সেন্টেজ ছিল। কত পার্সেন্ট? 10%। এটার উদ্দেশ্যটা কি জানো? মানে এটা ঋণের একটা সুদ হবে। এখানে সবসময় ঋণটা তো আমি বুঝতেই পারতেছি, ঋণটা সরাসরি কই যাবে? দীর্ঘমেয়াদী দায়ে যাবে। কিন্তু মাথায় রাখবা ঋণের একটা সুদ হবে যদি পার্সেন্ট দিয়ে দেয়। পার্সেন্ট দিলে ঋণের কী হবে? একটা সুদ হবে। তাহলে এখানে 10% হোক, 5% হোক, 20% হোক, যেহেতু 10% বলছে, কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা 10% কত? 10,000 টাকা। তাহলে ঋণটা দীর্ঘমেয়াদী, কিন্তু ঋণের সুদটা কিন্তু মাসিক। ঠিক আছে। তাহলে ঋণের সুদটা এটা আমার কি? 1 মিনিট, এটা কোথায় যাবে আমি বলি। ঋণের সুদ সবসময় 2 জায়গায় যাবে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণীর, কোথায়? এই যে একটু দেখাও, 2 জায়গায় কোথায় কোথায় যাবে আমি বলি। বিশদ আয় বিবরণী এক জায়গায় যাবে অন্যান্য ব্যয়ে। এই যে দেখো ঋণের সুদ দেখা যায় স্যার, এই যে ঋণের সুদটা যাবে এই যে অন্যান্য ব্যয়ে, ঋণের সুদ অন্যান্য ব্যয়। আবার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে স্বল্পমেয়াদী দায়ে, ওই ঋণের সুদ বকেয়া। দেখছো, একবার যাবে অন্যান্য ব্যয়ে, আরেকবার যাবে স্বল্পমেয়াদী দায়ে। এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। ঋণের সুদ, আবার যদি বিনিয়োগের সুদ হইতো, এটা নাই আমি বলে দিই। বিনিয়োগ যদি হয়, আচ্ছা বিনিয়োগটা কোথায় বসে জানো? আচ্ছা শোনো, বিনিয়োগটা তোমার বসে মূলত এই যে এখানে একটা আলাদা একটা এন্ট্রি থাকে, এটাকে বলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর্থিক অবস্থায় একটা এন্ট্রি আছে কিন্তু, নাম কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগ হইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বসবে, কিন্তু বিনিয়োগের সুদটা এখানে হবে চলতি সম্পদে। বিনিয়োগের সুদটা হবে চলতি সম্পদে, এবং এই সেম বিনিয়োগের সুদ হবে এখানে আর্থিক অবস্থার বিবরণীর কি? এখানে একটা এন্ট্রি থাকে, নাম কি? অন্যান্য আয়। অন্যান্য কি? আয়। মানে বিনিয়োগের সুদ হইলে 2 জায়গায় বসবে, ঋণের সুদ হইলেও 2 জায়গায় বসবে। বিনিয়োগের সুদটা কোথায়? বিশদ আয় বিবরণীতে বসবে অন্যান্য আয়ে, এবং আর্থিক অবস্থায় বসবে চলতি সম্পদে। আর ঋণের সুদটা বিশদ আয় বিবরণীতে বসবে অন্যান্য ব্যয়ে, আর্থিক অবস্থায় বসবে কি? তোমার স্বল্পমেয়াদী দায়ে। এই বিষয়গুলো জাস্ট একটু মাথায় রাখলে হবে। এরপরে যদি আমরা দেখি, একটু তাকাও সবাই, বইয়ে লক্ষ্য করো। এরপরে বলছে কুঋণ।
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কুরিনের আমি একটা আলাদাভাবে একটা বিষয় বলছিলাম এবং আজকে একটা কুরিনের একটা বিষয় আমি দেখাবো। কুরিনেরটা আমি একটু দেখাই দিই। দেখো কুরিনের বক্সে কুরিনের আমি এই এন্ট্রিগুলো কিন্তু ইয়াতে লিখে দিয়েছিলাম। কোথায়? আমার পিডিএফে। কুরিন এইটা হচ্ছে শুধু কুরিন লেখা থাকলে বা অনাদায়ী বক্সের ভিতরে অনাদায়ী যে কথা, কুরিন সেম কথা, এটাকে বলে কুরিন। বক্সের ভিতরেরটা এটা হচ্ছে মেইন কুরিন, ঠিক আছে। এরপরে বক্সের ভিতরে যদি আবার কখনো অনাদায়ী সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি, এই যে দেখো এখানে একটা লেখা আছে কুরিন সঞ্চিতি, এটাকে বলে পুরাতন কুরিন। এটাকে কি বলে? আচ্ছা, এখন তোমার কুরিনের সিস্টেমটা তুমি একবার আলাদাভাবে মুখস্থ রাখবে, যে আমি লিখে দিচ্ছি। কুরিন যোগ দিবা কি নতুন কুরিন। আমি কোনটাকে আমি বলে দিচ্ছি, এখনই বলে দেবো। কুরিনেরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর্থিক বিবরণীতে তোমাকে যদি কোনো জায়গায় প্যাচ হয় বা তুমি যদি কোনো জায়গায় ভুল করো, সেটা হচ্ছে কুরিন, আর কোথাও না, ঠিক আছে। কারণ এন্ট্রি মুখস্থ করার পরে এটা একটু বেজাল থাকে, আর এটা এখানে যেভাবে লিখে বইয়ে বা গাইডে এইভাবে বোঝা যায় না। আমি ইজি করে দিচ্ছি। কুরিনের সাথে হয় নতুন কুরিন, নতুন কুরিনটা যোগ হয় নতুন কুরিন, জাস্ট মনে রাখো। এরপরে আরেকটা যোগ হয়, তার নাম হচ্ছে নতুন কুরিন। গত ক্লাসটা করাতে একটু সহজ লাগতেছে না? নতুন কুরিন সঞ্চিতি। এখন মানে সিরিয়ালে যেতেই থাকবো, এখন আর থামবো না। এটাও যোগ। এরপর আরেকটা হচ্ছে মাইনাস পুরাতন কুরিন। মাইনাস কি? পুরাতন কুরিন সঞ্চিতি। এই চারটা জিনিস হয়, কুরিনের আর কিছু নাই। কুরিন, নতুন কুরিন, নতুন কুরিন সঞ্চিতি, মাইনাস পুরাতন কুরিন। এখন আমাকে বিষয়টা বুঝতে হবে যে কুরিনটা কি। কুরিনটা হচ্ছে তোমার টেবলে দেওয়া থাকবে, যে বক্সটা দিবে মানে রেওমিলটা ওইখানে দিয়ে দিবে, ওটা কুরিন নামে থাকবে অথবা অনাদায়ী নামে থাকবে। কুরিন অথবা কি অনাদায়ী। আচ্ছা, এটা হচ্ছে মেইন কুরিন। ওকে, এটা মেইন কুরিন। এরপরে এটার সাথে বলছে যুগ কি নতুন কুরিন। তাহলে নতুন কুরিনটা কি জানো? নতুন কুরিনটা থাকবে সমন্বয়ে। কই থাকবে? আমি একটু ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটা থাকবে সমন্বয়ে। কই থাকবে? নতুন কুরিনটা কিন্তু ভুলেও বক্সে থাকবে না। নতুন কুরিনটা কই থাকবে? নতুন কুরিনটা থাকবে সমন্বয়ে। সমন্বয়ে কি বলবে সেটা বলে দিই, যে 2000 টাকা বা 3000 টাকা আদায়যোগ্য নয়, এইভাবে বলবে, পার্সেন্ট বলবে না। এত টাকা আদায়যোগ্য নয়, কথাটা কিন্তু মাথায় রাখবা, প্রয়োজনে লিখে রাখবা। যে বললো কি শুধু নতুন কুরিন কোনটা? নতুন কুরিন হচ্ছে সমন্বয়, মানে কি বক্সের নিচে বলে দিবে দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়, দেনাদারের 3000 টাকা আদায়যোগ্য নয়, এরকম একটা কথা বলবে, ওইটাকে বলে নতুন কুরিন। এরপরে আবার যদি এরপর নতুন কুরিন সঞ্চিতিটা কি, এটা হচ্ছে ওই বক্সের নিচে বলবে দেনাদারের উপর, 10% কুরিন ধরতে হবে। এইটাকে বলে পার্সেন্ট ধরতে হবে, যেটা এটাকে বলে নতুন কুরিন সঞ্চিতি। আর ডাইরেক্ট যদি সমন্বয়ে বলে যে 2000 টাকা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে নতুন কুরিন, এটা হবে নতুন কুরিন। আর যদি বলে যে দেনাদারের উপর 10% ধরো, এটাকে বলে নতুন কুরিন সঞ্চিতি। কথা ঠিক আছে? আর পুরাতন কুরিন কি? ওই যে বক্সের ভিতরে যেটা দেওয়া থাকবে সঞ্চিতি, সেটি হচ্ছে কি পুরাতন কুরিন সঞ্চিতি। এটা কুরিন নামেও থাকে, অনাদায়ী নামেও থাকে। কথাটা কি ক্লিয়ার? আশা করি কুরিন বুঝতে পেরেছি। আচ্ছা, এখন যদি আমরা একটু তাকাই, একটু লক্ষ্য করিও। এখন যদি আমরা তাকাই, এইখানে যেটা করতেছিলাম, আমার এখানে কুরিন সঞ্চিতি কত টাকা দেওয়া? 500 টাকা। আর নিচে একটা কথা আছে, এখানে নিচে একটা কথা আছে, আমি এটা কাটতেছি না, একটু বলে দিই। নিচে বলছে দেনাদারের উপর 10% কুরিন ধর। তাহলে দেনাদার ছিল 7000 টাকা, মনে আছে? 7000কে 10% ধরলে কত হয়? 700। তাহলে এই 10%টা কী হবে? নতুন কুরিন নাকি নতুন কুরিন সঞ্চিতি? বলতে পারবা? আমি বললাম না, নিচে দেওয়া আছে না বইয়ে, দেখো যে কুরিনের উপর 10% কুরিন ধরতে হবে বলছে না? এটা মানে দেনাদারের উপর। তা দেনাদারের উপর 10% করলে কত আসে? 7700 টাকা। তাহলে এইটা কি, এটা তোমার কি মনে হয়, এটা কি নতুন কুরিন নাকি নতুন কুরিন সঞ্চিতি? একটু আগে বললাম না যে 10% যেটা ধরতে হবে এটা, আর যেটা সরাসরি দেওয়া থাকবে সেটা হচ্ছে নতুন। তাহলে ধরো এখানে আমার নতুন কুরিন হচ্ছে 700 টাকা। কত টাকা? আমি লিখলাম। এরপরে সিরিয়ালে কি আছে? পুরাতন কুরিন। দেখো ওই যে বক্সে দেওয়া, বক্সে পুরাতন কুরিন কি দেওয়া, কত টাকা? 500 টাকা। এই যে 500 টাকা দাও, দিয়ে মাইনাস করো, উত্তর কত হবে? 200 টাকা। ওই দেখো ওরা যেভাবে লিখছে বইয়ে কিন্তু একটু কাহিনী করে লিখছে, কিন্তু উত্তর 200। তাহলে আমার এটা সহজ না? এমন কথা হচ্ছে স্যার বাকি এই যে কুরিন এবং আমি নতুন কুরিন কেন লিখলাম না? কুরিন আর নতুন কুরিন নাই, আমি লিখবো কোত্থেকে? থাকলে লিখতাম।
অনেক অঙ্কে চারোটাই দিবে, অনেক অঙ্কে চারটায় দিবে, বাট অনেক অঙ্কে জাস্ট এই যে এখন এখানে কয়টা দিছে, নতুন কুরিন সঞ্চিত দিছে, পুরাতন কুরিন দিছে। তো আমি ওইটা থেকে যুগেরটা যোগ করছি, বিয়োগেরটা বিয়োগ করছি। আশা করি কুরিনটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আসো আমি আর একটু ক্লিয়ার করে দিব একটু পরে। আচ্ছা, কুরিনের পরে দেখো মজুত পণ্য আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমরা কুরিনের আরও কাজ আছে। দেনাদারের উপর 10%, এখানে কিন্তু দেনাদারটা যে ছিল আমাদের, দেনাদারটা কোথায় লিখছিলাম? আর্থিক অবস্থায় চলতি সম্পদে। দেনাদার কোথায় লিখছিলাম? আর্থিক অবস্থার। কিন্তু দেখ ওই নিচে যে আবার বলছে যে দেনাদারের উপর 10% কুরিন ধরতে হবে, এই কাজটা কিন্তু আমি বিশদ বিবরণীতে করছি। কিন্তু একটু মনে রাখ ভাই, দেনাদার উপর 10% কুরিন মানে কি, আমার যত দেনাদার ছিল মানে আরও 10% চলে গেছে, আরও 10% টাকা আমি পাবো না। তাহলে চলতি সম্পদে কি আমি 7,000 টাকা লিখতে পারবো, নাকি 10% বাদ দিতে হবে? কত টাকা? 700 টাকা বাদ দিতে হবে। কারণ তুমি যখন আর্থিক অবস্থার বিবরণী করবা, এই যে দেখো, কারণ এখানে তো দেনাদার যায়, এখানে কি যায়? এই যে একটু দেখাও, আমি যদি এখানে দেনাদারটা দিই, দেনাদার দিলাম 7,000 টাকা। কত টাকা? 7,000 টাকা দেওয়ার পরে ওই যে নিচে বলছে দেনাদার থেকে 10% কুরিন মানে কি 10% বাদ। এই 10% বাদটা তাহলে আমার 10% বাদ দিয়ে বাকিটা এনে দেনাদার ধরবো। আমার কি পুরো এখন 7,000 টাকা দেনাদার আছে? তাহলে বাকি দেনাদার আছে 6,300 টাকা। কথা ঠিক আছে স্যার? এই ছিল মূলত। এরপরে তো আরেকটা আছে কি, মজুত পণ্য। মজুত পণ্য যদি এখানে 1 তারিখ দেওয়া থাকে তার নাম হচ্ছে কি প্রারম্ভিক মজুত পণ্য। এবার তোমরা বলো প্রারম্ভিক মজুত পণ্য কোথায় যায়? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কোথায় বিক্রিত পণ্যের ব্যয়? কোথায়? বিশদায় বিবরণী। এই যে বিশদায় বিবরণীর প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা লিখে দিলাম। কথা ঠিক আছে? 3,000 টাকা মনে হয়। কথা ঠিক আছে স্যার? আচ্ছা, তাইলে বক্সের আর কোনো কাজ নাই, বক্সে সব করছে। এবার নিচে দেখে আর কি কি বাকি। নিচে সমাপনী মজুত পণ্য বাকি। এখানে বলছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 5,000 টাকা এবং কি বাজার মূল্য হচ্ছে 4,000 টাকা। তাহলে আমি স্যার কোনটা ধরবো? সমাপনী মজুত পণ্য সবসময় কমটা ধরবো। কোনটা ধরবো? কমটা ধরবো। তাহলে আমি 4,000 টাকা ধরবো। এবার বলো সমাপনী মজুত পণ্য কোথায় বসে? 2 জায়গায় বসে। একটা হচ্ছে বিশদায় বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয় গিয়ে মাইনাস হয়। তাহলে চলো মাইনাস করে, এই যে সমাপনী মজুত পণ্য, এই যে মাইনাস করছে, বিক্রিত পণ্যের ব্যয় কী হয়? মাইনাস হয়। এবং সেম সমাপনী মজুত পণ্য আর্থিক অবস্থায় চলতি সম্পদে গিয়ে কী হয়? যোগ হয়। জানো সবাই? এই যে আর্থিক অবস্থা চলতি সম্পদে গিয়ে যোগ হয়। তাহলে তোমাকে বিষয়গুলো জানতে হবে যে কোনটা আর্থিক অবস্থা এবং বিশদ আয় বিবরণী 2 জায়গায় হয়। এগুলো আমি একটু লাস্টে আবার বলতেছি। এরপর দেখো তাকাই, এখানে আর কিছু বাকি আছে না? সব লিখছি। এখন আর্থিক অবস্থা আর আচ্ছা এখন আমি পুরো আগে বিষয়টা কমপ্লিট করি। চলো আমি একটু তোমাদেরকে দেখি, আমি একটু কমপ্লিট করি, একটু দেখাও। এখানে বিক্রয়ের সব এন্ট্রি লেখা হয়েছে না? বিক্রিত পণ্যের সব লেখার পরে যোগ বিয়োগ করার পরে যেটা থাকবে তার নাম হচ্ছে কি মোট মুনাফা। অনেক সময় মোট মুনাফা দিয়ে দিয়ে বলে নিট মুনাফা বের করো, তাহলে উত্তর থেকে লেখা শুরু করবো আর কি আমরা, কারণ তখন তো মোট মুনাফার বাকিটা করতে হচ্ছে না যদি ওরা প্রশ্নে দিয়ে দেয়। আচ্ছা, এবার মোট মুনাফার পরে ওই যে পরিচালন ব্যয় মাইনাস করার পরে যে উত্তরটা আসবে তার নাম হচ্ছে কি পরিচালন মুনাফা। এরপর যদি অন্য নাই তাকে যোগ করব, না থাকলে কি এখানে অন্য নাই, এই অন্যান্য ব্যয়টা কী করলাম? বিয়োগ করলাম, যেটা আছে তার নাম হচ্ছে নিট মুনাফা। এবার আসো, এখন ধরো আমরা করতে যাবো আর্থিক বিবরণী। এখন কি করব? আর্থিক বিবরণী। কিন্তু মনে রাখবা আর্থিক বিবরণী করার আগে মালিকানা শত করে নিতে হবে। কেন? ওই আর্থিক বিবরণী একটা জায়গা আছে, এই যে দেখো, এই যে মালিকানা শত উদ্ধৃত, ঠিক আছে? এইখানে মানে কি মালিকানা শতের উত্তরটা দিতে হবে। তাহলে মালিকানা শতের ঘরটা আগে করতে হবে। এই মালিকানা শত কোনটা? এই যে দেখো ওই উপরে মালিকানা শতের বলছিলাম না, প্রথমে মালিকানা শতের ঘরে কী যাবে? মূলধন। এরপরে ওই যে বিশদায় বিবরণীতে যে উত্তরটা পাইছি, কত পাইছি উত্তরটা? এই যে 71,000 টাকা, ঠিক আছে? নিট মুনাফা এইটা এনে এখানে আমরা যোগ করে দেবো যে মূলধন যোগ নিট মুনাফা। এখানে তার কোনো কথা নাই। যদি অতিরিক্ত মূলধন থাকতো এটা ওই সে যোগ হইতো, আর যদি উত্তোলন থাকতো মাইনাস হইতো, আয়কর থাকলে মাইনাস হইতো, জীবন বিমা থাকলে মাইনাস হইতো, ঠিক আছে? এই কারণে আমরা গড়গুলো মুখস্থ রাখবো। তাহলে মালিকানা শত পেয়েছি, মালিকানা শত কত? 5,71,000 টাকা, ঠিক আছে? এবার চলো আর্থিক অবস্থা বিবরণীটা আমি একটু দেখি। ওই স্থায়ী সম্পদ সবগুলো লিখছি না? যন্ত্রপাতি বাদ পুঞ্জীভূত জমি। স্থায়ী সম্পদ 2টাই ছিল। কয়টা ছিল? 2টা। চলতি সম্পদ সবগুলো লিখলাম। কথা ঠিক আছে স্যার? এরপরে এখন আমি এখানে একটু মনে করিয়ে দেওয়ার বিষয় এটাই, এই যে দেনাদারের সাথে যেটা বাদ যাবে এটা দেনাদারের থেকে বাদ দিয়ে বাকিটা দেনাদার হিসেবে গণ্য হবে, ঠিক আছে? যদি নিচে বলে যে দেনাদারের উপর 10% এত বা এত টাকা আদায়যোগ্য নয়, ওটা বাদ দিয়ে বাকিটা চলতি সম্পদে বসবে। কারণ দেনাদার আদায়যোগ্য নয় এবং 10% বাদ দাও মানে দেনাদার কমতেছে, তাহলে আমি চলতি সম্পদে গিয়ে পুরোটা লিখতে পারবো, কমার পরে যেটা থাকবে সেটা লিখবো।
এরপরে আরেকটা বিষয় হচ্ছে অগ্রিম। অগ্রিমগুলো কী হয়, বিশদ বিবরণীতে মাইনাস হয়। মাইনাস হয়ে 1 বছরটা রেখে বাকি অগ্রিমগুলো এসে আর্থিক অবস্থার বিবরণীতে কী হয়ে যায়, চলতি সম্পদ হয়ে যায়। এই সমাপনী মজুত পণ্য বিশদ বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় হতে মাইনাস হয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে কি চলতি সম্পদে যোগ হয়। এগুলো আমরা একটু জানবো। তারপরে এই যে মালিকানা সত্তর, এই যে দেখো ওই যে মালিকানা সত্তর পাইছিলাম না ওখানে 5,71,000, এটা এখানে লিখে দিছি পাশে 5,71,000। এরপর দীর্ঘমেয়াদী ঋণ 1 লাখ টাকা, স্বল্পমেয়াদী দায় এগুলো তো আমরা জানি ফার্মাদার এখানে যাই। আর এই যে ঋণ নিছিলাম না, এই যে দীর্ঘমেয়াদী যে ঋণটা, ঋণের সুদটা কিন্তু স্বল্পমেয়াদী দায়ও যায় এবং আর এই বিশদ বিবরণীতে কি অন্যান্য ব্যয়ও যায়। আর বকেয়া বেতন, ওই যে বিশদ বিবরণীতে যে বকেয়া বেতনটা এটা যোগ করছিলাম, এখানে এটা কী হয়ে যাবে, দায়। মনে থাকবে তো, বিশদ বিবরণীর সকল প্রকার বকেয়া আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়, আর বিশদ বিবরণীর সকল প্রকার অগ্রিম আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ। এই ছিল মোটামুটি। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এটা বলে দিই। এই যে এখন দেখো সম্পদগুলো আগে যোগ করো, সম্পদগুলো যোগ করলে এখানে উত্তর আসছে কত, 6,97,000, ঠিক আছে। এবার মালিকানা সহ দায়গুলো যোগ করো, দেখো 6,97,000 টাকা। দুই পাশের উত্তর কিন্তু মিলবে, না মিললে অঙ্ক ভুল, না মিললে অঙ্ক ভুল। দ্যাটস ইট। এই ছিল আর্থিক অবস্থার বিবরণী।